শিমুলতলা এই নামটার মধ্যেই কোথায় যেন একটা খুব চেনা গন্ধ, যেন অনেক দিনের হারিয়ে যাওয়া কোনো এক আপনজনের টান। এই নাতি উচ্চ টিলাগুলির মাঝে ধুধু প্রান্তর, ধুলোমাখা মাটির গন্ধে যেন গায়ে লেগে থাকে এক বহু চেনা উদাসী হাওয়া। শিমুলতলা নামটা শুনলে কখনো মনে হয় না যে এটি বিহারের কোনো জায়গা। মনে হয় এই বাংলারই কোথায় যেন বাঁধা আছে তার নারীর টান। ফুল, নদী, পাহাড়, অরণ্যে ভরা প্রকৃতির কত বিচিত্র রূপ সৌন্দর্যের টানে কত বিভিন্ন দিকে ছুটে যায় মানুষ, কিন্তু শিমুলতলার তো সেসব কিছুই নেই। ওর তো আছে শুধু এক আকাশ ভরা বিশুদ্ধ বাতাস আর দিগন্ত বিস্তৃত রিক্ত নিঃস্ব প্রান্তরের হাহাকার। তবু কোন টানে বারবার কেন বছরের পর বছর এখানে ছুটে আসে মানুষ? শিমুলতলায় অনেক ছোটবেলায় এসেছিলাম, ক্লাস 8-9-এ পড়ি তখন আমি। আর তখনের স্মৃতিটা এত সুন্দর ছিল, আমি জানি না এখন ওই রকম হলে আমরা থাকতে পারতাম কিনা, কারণ তখন খড় পেতে আমরা শুয়েছিলাম রাত্রিবেলায়। অদ্ভুত মজা হয়েছিল। আসলে সীমাহীন শূন্যতাও যে কোনো জায়গার সৌন্দর্যের কারণ হতে পারে, শিমুলতলা তার সব থেকে বড় প্রমাণ। এ যেন সংসারের মায়া কাটানো এক বৈরাগীর সৌন্দর্য। আর এই শূন্যতাকেই দুচোখ ভরে দেখার টানে এবার আমরা বন্ধুরা ঘুরে বেড়াচ্ছি ঝাড়খণ্ড এবং বিহারের এই অঞ্চলে। যারা এই সিরিজের অন্যান্য ভিডিওগুলি দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। আর এবার মধুপুর থেকে আমরা রওনা দিলাম শিমুলতলার উদ্দেশ্যে। গুড মর্নিং। আজকে আমাদের ভ্রমণের তৃতীয় দিন এবং মধুপুরে আজকে আমাদের শেষ দিন। আজকে আমরা মধুপুর থেকে বেরিয়ে যাব শিমুলতলায়। মধুপুর থেকে শিমুলতলার দূরত্ব এই 70 কিলোমিটার মতন, সময় লাগবে মোটামুটি 2 ঘন্টার থেকে কিছু বেশি। তবে তার আগে আমরা মধুপুরের দু একটি জায়গা দেখে যাব, বিশেষ করে মধুপুরের যে পাথরোল কালীবাড়ি, সেই পাথরোল কালীবাড়ি আমরা দেখতে যাব। আর আমাদের এই সব লাগেজ বাঁধা হচ্ছে এখানে, আর আমাদের পুরো টিম রেডি হয়ে হোটেলের বাইরে এসে দাঁড়িয়ে গেছে। মধুপুরের এই জায়গাটির নাম হচ্ছে গান্ধী চৌক। এইখানটা বেসিক্যালি মার্কেট এরিয়া, প্রচুর দোকানপাট রয়েছে এখানে। আর এইখানে একটা খুব বিখ্যাত মিষ্টির দোকান রয়েছে, তার নাম হচ্ছে বর্ধমান সুইটস। তো আমরা এখন সেই দোকানে যাব, আর তার আগে আপনাদের মার্কেটটা একটু দেখিয়ে নিই। কুলের রঙগুলো দেখুন এখানকার বাজারে বিক্রি হচ্ছে, এরকম অদ্ভুত ধরনের কুলগুলো। এই দোকানটি এখানকার খুব বিখ্যাত দোকান, বহু প্রাচীন মিষ্টির দোকান, বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়। আমরা এখানে পুরি সবজির অর্ডার দিলাম। আর মধুপুরে এসে যদি সকালবেলায় কচুরি দিয়ে শুরু না করেন তাহলে কিন্তু পুরো দিনটা বৃথা যাবে। ভালো স্বাদ, ভীষণ ভালো। খোসা শুদ্ধ আলুর তরকারি, যেটা কচুরির সঙ্গে সবচেয়ে ভালো লাগে, খুব ভালো টেস্ট। অসাধারণ করেছে, অসাধারণ। আমি ভেবেছিলাম যে আটা দিয়ে সাধারণত এই সকল অঞ্চলে কচুরি তৈরি হয়, তা কীরকম হবে একটু, কিন্তু এখানে যে ময়াম দিয়ে মেখেছে সেই মাখাটা অসাধারণ। তার ফলে একেবারে কচুরি তুলতুলে নরম, আর গরম গরম কচুরি এইরকম আলুর তরকারি দিয়ে খুব সুন্দর। এখানে আসলে কিন্তু অবশ্যই আপনারা বর্ধমান সুইটসে আসবেন, এখানে এসে একটু কচুরি খেয়ে দেখবেন, সকালে মনটা ভালো হয়ে যাবে। এখানে 2টো ছানার জিলিপি দিতে বললাম, জিলিপিগুলো দেখে কিন্তু দারুণ লাগছে, একেবারে মানে কড়া করে ভাজা। এই দেখুন দারুণ ভেজেছে। ধরো और एक চামচ আর এক চামচ দিচ্ছি, খেয়ে বলো তো বুবু কেমন?
ছানাটা অসম্ভব ভালো, কিন্তু একটু মিষ্টিটা একটু মনে হচ্ছে আমার কাছে বেশি, কিন্তু খুব ভালো টেস্ট। এই ছানার জিলিপিটা যদি গরম গরম পাওয়া যেত তাহলে এই জিলিপিটা অসাধারণ হতো। কোনটা নিচ্ছ? নাম জানি না। চমচম টাইপের মনে হচ্ছে। সেল দেখলাম, ভাবলাম যে একটু টেস্ট করে দেখি কেমন হয়। এইটা হ্যাঁ, এটা আর এটা সেমই হবে। মালাই চপ। এটার নাম কি বললো? মালাই চপ বলছে, ওরা বলছে মালাই চপ। দাও ধরো, এই হচ্ছে মালাই চপ। আগে একটু ভালো করে দেখাও। এই অপূর্ব খেতে, খেয়ে দেখো, একটু খেয়ে দেখো। একদম মিষ্টি কম না, আর খুব ক্রিমি, সুন্দর। একটা সুন্দর খেতে। রসের মধ্যে একটা মানে এই মিষ্টিটা দারুণ, এই জন্যই সবাই দেখছি। আমি বলছি এত sale হচ্ছে সোমা কেন? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কোন মিষ্টিটা বেশি সেল হচ্ছে। ও সে দেখলো যে এই মিষ্টিটা সবচেয়ে বেশি সেল, সবাই বললো এইটাই নে। আরেকটা নাও, আরেকটা নাও। আরেকটা দিই। মানে এত কম মিষ্টি অথচ কি অপূর্ব স্বাদ, আহা অসাধারণ। মানে আপনি সকালবেলায় এসে এরকম কচুরি, মালাই চপ এসব খেলে না সারা দিন দেখবেন এমনি মনটা ভালো লাগবে। মানে মুখে দিচ্ছি পুরো গলে যাচ্ছে। কি সময় হাসতো কেন? মানে হেভি, আমাদের মনটা খুশি হয়ে গেছে খেয়ে, আর কি ওটার জন্যই হাসি। তাই না? এইটুকু নাও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, মিষ্টি তুমি আনন্দ করে খাও। ফ্যান্টাস্টিক। তুই একটু খা। ওফ, মনটা পুরো খুশি হয়ে গেল। ব্যাস, দারুণ খেলাম আমরা। এবারে দেখো কত হলো, টাকা দিই। কচুরি খেলাম, ছানার জিলিপি খেলাম, মালাই চপ খেলাম, সব মিলিয়ে বিল হলো 80 টাকা। দেবাশিসরা প্রথমে আসেনি, তারপরে আমাদের কাছে মালাই চপের সুখ্যাতি শুনে এই আবার এসছে দোকানে মালাই চপ কিনতে। এই যে दो पीस पैक कर दीजिए। হয়েছে, চল। দেওঘরে আসবি, একটু মিষ্টি খাবি না, হয় নাকি? আমি তো মিষ্টি খাওয়ার জন্য সুগার থাকলেও মিষ্টি খাওয়াতে ছাড় নেই। হ্যাঁ, মিষ্টি খাবি, ভালোবেসে মিষ্টি খাবি। এরা সাথে করে নিয়ে নিয়েছে, পরে খাবে। হ্যাঁ, এখনই চা খেয়েছি, এক্ষুনি মিষ্টি আর খাবো না। পরে গাড়িতে যেতে যেতে ধীরে সুস্থে একদম রসিয়ে রসিয়ে খাওয়া যাবে। একদম। আমরা এখন এসে পৌঁছালাম মধুপুরের বিখ্যাত পাথরোল কালীবাড়িতে। এইখানে আপনি মধুপুর থেকে মোটামুটি 5 কিলোমিটার মতন ডিস্টেন্স, গাড়ি নিয়েই চলে আসতে পারেন। মন্দিরের কাছাকাছি গাড়ি চলে আসে, আর এখানে গাড়ি পার্কিংয়েরও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। মন্দিরের সামনেই জুতো রাখার ব্যবস্থা আছে। এছাড়া আপনারা যে দোকান থেকে পুজোর সামগ্রী কিনবেন, যদি পুজো দেন, তাহলে সেইখানেও আপনারা জুতো রাখতে পারেন। भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवाधात्री स्वाहा नमस्ते रुद्रचंडे प्रचंडे नित्यमे बलदा भय भयनाशिनी कालिके नमस्ते एष स्वचंदन गंधपुष्प बेल्लपत्र भैरव सहित दक्षिणा कालिका श्रीचरणे।
পুজো দিলাম। আমি তো অবাক হয়ে গেছি, আমাদের ক্যামেরা নিয়ে একেবারে ভেতরে ঢুকিয়ে দিয়েছেন, আর মায়ের মুখ টুক পরিষ্কার করে দিল যে আমরা যাতে ভালো করে ক্যামেরা করতে পারি। আমার মানে খুবই ভালো লেগেছে তার জন্য, কেন কোনো মন্দিরে তো ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না, কেন ঢুকতে দেয় না তা জানি না, কিন্তু আমার এটা দেখে খুব ভালো লেগেছে যে কোনো মানে বাধাবন্ধকতা নেই, যে সুন্দর পুজো দেওয়া গেল এবং ক্যামেরাও করা গেল যাতে আপনারা সবাই দেখতে পারেন। আপনারাও আসবেন যখন এই মন্দিরে অবশ্যই আসবেন। পাথরল কালীবাড়িতে পুজো দিয়ে এখন আমরা রওনা দিচ্ছি সোজা শিমুলতলার পথে। শিমুলতলা যাওয়ার পথে আমরা রাস্তায় এক জায়গায় দাঁড়ালাম। এখানে এই যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে সব মহুয়া ফুলের গাছ। এই গাছের থেকে মহুয়ার সেই রস হয়, আর তার থেকে কি মহুয়া লিকার তৈরি হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি মহুয়ার এই ফুলগুলো একটা খুব ভালো পারফিউম হয়, একটা অ্যারোমাজ হয়। এখানকার এটা যেমন আমরা কান্ট্রি লিকার বলি, এই ধরনের একটা লিকার এখান থেকে ওটা জাল দিয়ে তৈরি হয়। এখানে কোথাও তৈরি হয় বলে দেখিনি। বেসিক্যালি আমরা যখন দারিংবাড়ি গেছিলাম এই সেম জিনিস দেখেছিলাম, সেটা দোলের সময়। ইউজুয়ালি এনারাও তাই বললেন যে এই দোলের সময় এই মহুয়া গাছের ফুল প্রচুর ভরে যায়, ওই সময় ওটাকে জাল বানিয়ে যে লিকার তৈরি হয়, ওই লিকারটা খুব সেন্টেড হয়, তবে ওটা নেশাযুক্তই হয়। প্রচুর গাছ আছে এখানে। এই পুরো জঙ্গলটা হচ্ছে এটা মহুয়া ফুলের গাছ। এগুলো এই যাওয়ার পথে আমরা এখন অজয় নদী পার করছি। এই যে অজয় নদীর অবস্থা দেখুন এখন। এই হচ্ছে অজয় নদী, একদম শুকিয়ে গেছে। ওই মাঝখানটাতে অল্প একটু জল রয়েছে। এখন আমরা দেওঘরের মধ্য দিয়ে যাচ্ছি। ঘড়িতে এখন বাজে 12:20। তবে আপনারা যখন যাবেন আপনারা মধুপুর থেকে দেওঘরে এসে তারপরে শিমুলতলা ঘুরে নিয়ে শিমুলতলা থেকেও ট্রেন ধরতে পারেন। কিন্তু আমরা দেওঘরে সোমবার দিন পুজো দেব, সেই কারণে আমরা এই শিমুলতলা ঘুরে নিয়ে তারপরে দেওঘরে আজকে রাত্রে স্টে করে আগামীকাল সোমবার, আগামীকাল আমরা দেওঘরে পুজো দিয়ে দেওঘর ঘুরে তারপরে ফিরে যাব। এই যে সামনে রেল ব্রিজ, আমরা এই রেল লাইনের তলা দিয়ে যাচ্ছি। এই জায়গাটি হচ্ছে ঝাড়খণ্ড এবং বিহারের বর্ডার। এই যে আমরা মধুপুর বা দেওঘর দেখালাম, এগুলো সবই হচ্ছে ঝাড়খণ্ডে। আর এখন আমরা শিমুলতলায় যাচ্ছি, শিমুলতলা বিহারে। তবে রাস্তা কিন্তু খুব সুন্দর, দুপাশে ঘন শালের জঙ্গল আর মাঝখান দিয়ে এইরকম রাস্তা, খুব সুন্দর। সুন্দর হাওয়া দিচ্ছে না, মানে প্রাণ ভরে অক্সিজেন নিচ্ছে এখানে এসে। সামনে ধারারা ফলস, নেমে যেতে হবে নিচে, আর এখান থেকে কিছুটা গেলেই শিমুলতলা। শিমুলতলায় অনেক ছোটোবেলায় এসেছিলাম, ক্লাস 8-9 পড়ি তখন আমি। আর তখনের স্মৃতিটা এত সুন্দর ছিল, আমি জানি না এখন ওই রকম হলে আমরা থাকতে পারতাম কি না, কারণ তখন খড় পেতে আমরা শুয়েছিলাম রাত্রিবেলায়। কিন্তু অদ্ভুত মজা হয়েছিল
ছোট ছিলাম, সেই খড়ের মধ্যে গাদিয়ে গাদিয়ে লাফ দিয়ে পড়ছি, কুয়োর থেকে জল তুলে তুলে স্নান করা, খাওয়া, মানে কুয়োর জলই তখন সব ছিল। তখন এইরকম টিউবওয়েলের জল এসবের কনসেপ্ট এখানে ছিল না। সেই স্মৃতি আস্তে আস্তে মনে পড়ছে, খুব ভালো লাগছে। সামনেটা খুব সুন্দর, খুব সুন্দর। ধারারা ফলস এখন শুকনো। এই যে নদী এই এঁকে বেঁকে আসছে দূরের থেকে, এইটা হচ্ছে ধারারা নদী। আর এই জায়গাটায় পাথরের উপর দিয়ে যখন বয়ে যায় তখন বেশ কিছু ছোট ছোট খরস্রোত তৈরি করে, যেটাকে ধারারা ফলস বলা হয়। তবে জায়গাটা সত্যি অসাধারণ, অসাধারণ জায়গা, অপূর্ব সুন্দর। এই রকম সিঁড়ি করা রয়েছে, সিঁড়ি দিয়ে আমি নিচে নেমে যাচ্ছি রিভার বেড পর্যন্ত। এই শিমুলতলাতে বহু পুরনো বাংলা সিনেমার শুটিংয়ের ইতিহাস রয়েছে। এখানে সত্যজিৎ রায়ের কাপুরুষ মহাপুরুষের শুটিং হয়েছিল শিমুলতলায়। তারপরে তরুণ মজুমদারের দাদার কীর্তি, তারপরে ভালোবাসা, এইসব বিভিন্ন সিনেমার শুটিং হয়েছিল শিমুলতলায়। শিমুলতলায় একসময় বাঙালিদের হাওয়া বদলের জায়গা হিসাবে, তারপরে প্রাকৃতিক সৌন্দর্যের খনি হিসাবে অনন্য সাধারণ ছিল। আমি আর নিচে নামছি না, এই সামান্য আর কয়েকটা সিঁড়ি রয়েছে, ইচ্ছে করেই নামছি না, নামলে নামাই যেত। কিন্তু একেবারেই নদীতে জল নেই, একেবারেই শুকনো, স্বাভাবিক শীতকালের শেষ। এখান থেকে নদীটা দেখুন আর চারপাশের পরিবেশ দেখুন। এই ওপরে এইখানে আদিবাসী সম্প্রদায়ের একটি মন্দির রয়েছে, কি সুন্দর লাগছে এখান থেকে। नहाने के लिए जाते हो नीचे? अभी तो पानी कम है, फिर भी नहा लेंगे। हाँ हाँ। শিমুলতলা হলো বিহারের জমুই ডিস্ট্রিক্টের, এই জমুই ডিস্ট্রিক্টের ঝাঁঝা ব্লকের অন্তর্গত শিমুলতলা। এখান থেকে ঝাঁঝা স্টেশনের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। আপনারা কিন্তু ট্রিপটা এভাবেও করতে পারেন যে আপনারা হাওড়া বা শিয়ালদা থেকে সোজা ঝাঁঝাতে এসে নামলেন, ঝাঁঝার থেকে প্রথমে শিমুলতলা করলেন, তারপর দেওঘর করলেন এবং সবশেষে মধুপুরে গিয়ে তারপরে সেখান থেকে আবার ফিরে যেতে পারেন। আর বিহারের এই জায়গার মানে এই অঞ্চলটির প্রাকৃতিক পরিবেশ অসামান্য। চারিদিকে ছোট ছোট টিলা আর এই রকম ধুধু দিগন্ত বিস্তৃত ফাঁকা মাঠ, আর সেখানে মাঝে মাঝে ছোট ছোট গাছ, খুব সুন্দর। অনেক বিখ্যাত বাঙালি মানুষ তারা শিমুলতলাতে এসে বাস করতেন, এখানে তারা বাড়ি বানিয়েছিলেন। এই যে আমি বাড়িটির সামনে দাঁড়িয়ে রয়েছি, গেট বন্ধ রয়েছে, এই বাড়িটি হচ্ছে বিহারি বাবুস বাংলো, এই দেখুন লেখা রয়েছে। এই জায়গাটায় স্থানীয় হাট, আজকে রোববারের হাট বসেছে এখানে।
এই আমরা এখন এসে পৌঁছালাম শিমুলতলার আইকনিক শিমুলতলা রাজবাড়ির সামনে। এই শিমুলতলা রাজবাড়ি, এই রাজবাড়িটি মূলত মানে এখন নাম হয়েছে শিমুলতলা রাজবাড়ি, কিন্তু আসলে এটি নলডাঙ্গা জমিদার বংশের একটি এস্টেটের অধীনে ছিল। এই নলডাঙ্গা জায়গাটি হচ্ছে বাংলাদেশের ঝিনাইদহ জেলার একটি জায়গা নলডাঙ্গা। সেইখানকার যারা রাজা ছিলেন তাদের বিভিন্ন জায়গাতে কতগুলি এস্টেট ছিল, যার মধ্যে শিমুলতলাও একটি। সেইখানে তারা এই রাজবাড়িটি বানিয়েছিলেন এবং নলডাঙ্গা রাজবাড়ি না, এখানকার নাম অনুসারে এটি শিমুলতলা রাজবাড়ি হিসেবেই পরবর্তীকালে বিশেষভাবে পরিচিতি পায়। কিন্তু এই রাজবাড়ির এখন একেবারে ভগ্নদশা। মোটামুটি এই রাজবাড়িটি প্রায় 1700 সালের কাছাকাছি এই সময়কার হিসাবে এই রাজবাড়িটি তৈরি হয়েছে, 1763 খুব সম্ভবত। তো এত বছর হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কীরকম ভগ্নদশা। তো আমরা যাই এই রাজবাড়ির ভেতরে গিয়ে দেখি। এক সময় ঠিক হবে কি? ভেতরে সাপখোপ থাকতে পারে। ভেতরে সাপখোপ থাকতে পারে, সেটাও ঠিক। তবে এই রাজবাড়িতে এক সময় প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, গান বাজনার আসর বসতো, কিন্তু এখন দেখুন, দেখে পুরো একেবারে জরাজীর্ণ দশা। সেই সত্যজিৎ রায়ের জলসাঘর সিনেমাটার কথা মনে পড়ছে। আর স্ট্রাকচারটা খুব সুন্দর, স্ট্রাকচারটা খুব সামনে সুন্দর, এত সুন্দর সিঁড়ি মতো করা। মানে যখন বাড়িটা ছিল আর কি, রাজবাড়ি ভালোভাবে ছিল, তখন অসম্ভব সুন্দর দেখতে লাগতো। সিঁড়ি দিয়ে আমি তবু উঠে আসলাম, কিন্তু উঠে এসেই এখানে আর কোনো ছাদ বা চাতাল জাতীয় কিছু নেই, কাজেই আর সামনের দিকে যাওয়া যাবে না, নিরাপদও না। এইদিকে লাট্টু পাহাড়, লাট্টু পাহাড়ের নিচে এসে দাঁড়িয়েছি, আর এইখান থেকে শিমুলতলা রাজবাড়ির দৃশ্য অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। দেখুন এইদিকে সব খেজুর গাছের সারি, এই রকম ফাঁকা মাঠ, ছোট ছোট টিলা, আর তার মাঝখানে এই রাজবাড়ি দাঁড়িয়ে আছে। চলো লাট্টু পাহাড়ে উঠবে, চলো একটু উঠি। সোমা বলছে একটু উঁচু আছে, বললাম ওই জন্য তো পাহাড় নাম, ছোট্ট একটু হাইট, তার নাম লাট্টু পাহাড়। লাট্টুর মতো ঘুরে ঘুরে উঠতে হবে। লাট্টুর মধ্যে যেমন সুতো জড়ানো থাকে, হ্যাঁ, তো সেইভাবে আমরাও এরকম সুতোর মতন করে ওপরে উঠে যাবো। ছোট ছোট স্টেপ, এখনো পর্যন্ত খুব একটা খাটনি হয়নি, পরে দেখা যাক। যে কেউই উঠতে পারে। যে কেউ উঠতে পারবে, কেউ সিনিক ভিউটা এখান থেকে ভীষণ সুন্দর লাগছে, অপূর্ব। ওই ওপরে একটা মন্দিরও রয়েছে। এই যে আমরা পাহাড়ের উপরে পৌঁছে গেলাম। মন্দিরে পুজো হয় মনে হয় নিয়মিত। আমাদের দলের অর্ধেক লোকই আজকে গাড়িতে বসে বসে কাটালো, বললো কি দেখবো, এইখান থেকেই দেখতে পাচ্ছি, কিন্তু এখানে না আসলে এই অনুভবটা করতে বোঝা যেত না যে এটা এত সুন্দর।
চারিদিকে ছোট্ট ছোট্ট পাহাড়, মাঝখানটা এত সুন্দর, আর তার পাশে একটা জলাশয় রয়েছে। আর রাজবাড়িটা যত উপরে উঠছি যেন দৃশ্য তত ভালো হয়ে যাচ্ছে। ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, দেখতে পাচ্ছ, ওই বাড়িটা কার বাড়ি বলো তো? ওটা আমার তো নয়। তোমার নয়? কথা বলে আমার তো নয়, তোমার নয় তা নয়, ওটা হচ্ছে নির্বাক চলচ্চিত্র দেবদাস ছিল, সেই দেবদাসের পরিচালক নরেশ মিত্র ছিলেন, সেই নরেশ মিত্রর বাড়ি হচ্ছে এইটা। এই অঞ্চলে এইরকম বহু বিখ্যাত মানুষের বাড়ি রয়েছে। স্বাস্থ্য সচেতন মানুষ ছিলেন তো তারা এখানে এসে এরকম বাড়ি তৈরি করে দীর্ঘদিন থাকতেন। ঠিক তাই। কিন্তু এখন এই বাড়িগুলোর এইরকম অবস্থা থেকে সত্যিই দুঃখ লাগছে। কারণ এই সরকার থেকে কি কোনো কিছু ব্যবস্থা করেন না? জানা যায়নি এই সরকার থেকে কি করেছেন, কেননা এখানকার যে পুরনো বাড়িগুলো, চলো নিচে যাই, হ্যাঁ, এই জায়গার এই সব পুরনো বাড়িগুলি যদি রক্ষণাবেক্ষণ হয়, এখানকার রাস্তাঘাট, এই যে সব চারপাশের পরিবেশগুলি রয়েছে, এগুলো যদি একটু ঠিকঠাক করে তাদের পুরনো ঐতিহ্যকে বজায় রেখে রক্ষণাবেক্ষণ হয়, তাহলে মনে হয় পর্যটন শিল্পের জন্য সেটা আরও ভালো। পার্থ, হ্যাঁ, ওরকম কাশছো যে, তোমাকে কি এখানে হাওয়া বোতলে পাঠাবে? না না, এখানে কাশলে হাওয়া বদলে কি এফেক্ট হয় সেটা দেখবার চেষ্টা করলাম। কেসে তবে এখানে এসে বোঝা যাচ্ছে যে কেন হাওয়া বদলের যে কেন পাঠানো হতো এটা রিয়েলাইজ করলাম। ভীষণ সুন্দর এলাকা, আর হাওয়াটাও ভীষণ মিষ্টি। মানে 1 মাস ধরে যে থাকতো, সুস্থ হয়ে লোকেরা বাড়ি ফিরে যেত, তাই না? হ্যাঁ, কারণ ভিড় নেই, কোনো পলিউশন নেই, আর অক্সিজেন মানে একদম পিওর অক্সিজেন এতদিন পরে, তাই আমাদের কাছে এরকম মনে হচ্ছে। চলো এবার একটু খাওয়া দাওয়া করা যাক। হ্যাঁ চলো, চলুন খুঁজি কোথায় পাওয়া যায়। একটা জায়গাতে আসলাম খাওয়ার জন্য। এই জায়গাটির নাম হচ্ছে অন্ন রিসর্ট। অন্ন রিসর্টে এখানে আপনি থাকতেও পারেন, এখানে শুধু এসে যদি খাওয়া দাওয়া করতে চান সেটাও করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে, এই যে রিসর্ট, দেখি আপনাদের কার্ডটা দেখি। আচ্ছা, মোটামুটি কত করে এখানে রেট? আমাদের 3 ক্যাটাগরি রুম আছে, ডবল বেড আছে, ট্রিপল বেড, 4 বেড। কিরকম রেট? এসি নন এসি, ডবল বেড নন এসি ডবল বেড নন এসি 1344 জিএসটি নিয়ে। আচ্ছা, এসি হলে 1904, ট্রিপল বেড 1736 নন এসি, এসি 2352। আচ্ছা 4 বেড আছে, 4 বেড নন এসি 2128, এসি হলে 2688। ঠিক আছে, তাহলে শুনে নিলেন অন্য রিসর্ট, তার রেট কীরকম। এখানে এসে যদি আপনারা থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা বুকিং করতে পারেন। এখন আমরা গিয়ে দেখি যে এখানে ওরা কি খাওয়া দাওয়া করে। এই হচ্ছে অন্য রিসর্টের খাওয়ার জায়গা। এখানে এখন আমরা বসবো, বসে কি খাওয়া দাওয়া করা যায় সবাই দেখুক। এইখানে তো স্বাভাবিকভাবেই আমাদের বিভিন্নজন বিভিন্ন খাবার নিয়েছে, কেউ ফিশ মিল নিয়েছে, কেউ চিকেন নিয়েছে, তার সাথে রুটি, সেটা আবার কোনো মিলের মধ্যে নয়, সেপারেটভাবে বিভিন্নজন বিভিন্ন কিছু নিয়েছে। দেখুন এইটা হচ্ছে ফিশ মিল, তাই তো? হ্যাঁ, ফিশ। এইখানে পার্থ মাছ ভাজা নিয়েছে, এটা মাছের ঝোল হিসেবে হয়। এছাড়া এই হচ্ছে ফিশ মিল। আর এই যে এইখানে সুতপা মাছের ঝোল নিয়েছে, এখানে 2 প্লেট ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছে। মানে আলুগুলোকে কেটে, এটা কি চালের গুঁড়ো দিয়ে, মানে ইয়ে দিয়েছে বোধহয়, চালের গুঁড়ো দিয়ে বানিয়েছে না? বা কর্নফ্লাওয়ারও দিতে পারে। কর্নফ্লাওয়ারও দিতে পারে। মোটামুটি একটা পায়ের আঙুলের সাইজের হবে। এটা হচ্ছে পনির, এক ভুর্জি আছে, আর এক ভুজি। পনির আছে, এক ভুজিয়া আছে, রুটি আছে, ভালো আছে। বিভিন্ন রকম আইটেম নিয়ে খাওয়া দাওয়া করলাম, কিন্তু খাবার কোয়ালিটি মোটেই আহামরি নয়, একেবারেই অ্যাভারেজ কোয়ালিটি। যাই হোক, আমাদের মোট পড়লো হচ্ছে 850 টাকা। এখন আমরা রওনা দিচ্ছি দেওঘরের দিকে, আর ঘড়িতে এখন সময় 4:40।
শিমুলতলা থেকে ফেরার সময় দেখি এত সুন্দর সানসেট হচ্ছে যে সবাই গাড়ির থেকে নেমে গেল সানসেট দেখার জন্য। কি অপূর্ব সুন্দর লাগছে, মাঠের মধ্যে সূর্য অস্ত যাচ্ছে, দেখুন কি অপূর্ব লাগছে। সত্যি এই শিমুলতলাকে অনেক দিন মনে থাকবে। আমরা দেওঘরে এসে পৌঁছলাম, ঘড়িতে এখন সময় 6:21। আগামীকাল আমরা দেওঘরের মন্দিরে পুজো দেব এবং তার সাথে দেওঘরের বিভিন্ন জায়গাগুলি ঘুরে বেড়াবো। আর আমাদের আজকের এই শিমুলতলার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।